কি অবস্থা ভাই লোকস, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে বাজতেছে এখন 5টা। আজকে একটু আর্লি কাজ শেষ হয়ে গেছে, মানে কাজ শেষ করে ফেলছি মোটামুটি। আর সপ্তাহের মধ্যখানে রবি সোম মঙ্গল এই 3টা দিন একটু কাজ কম থাকে, বাকি শনি বুধ বৃহস্পতিবার এই দিনগুলোতে একটু কাজটা বেশি থাকে। তো আজকে মোটামুটি কাজ শেষ করে ফেলছি। গতকালকে যাইতে যাইতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছিলো, মানে কাজ শেষ করে বাসা যেতে যেতে। তো আজকে শেষ করে মোটামুটি ফ্রি এখন। ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। আসলাম আমাদের মানে নতুন বিল্ডিং, যেটা আমাদের ইউনিট 2 আর কি ফ্যাক্টরি, সেটার 8তলায়। এটা 8তলা হইলেও এটা প্রায় 10 তলার মতো, কারণ এটার প্রথম যে 2টা তালা আছে ওটা মানে অনেক উঁচা উঁচা আর কি, মানে 2টা ফ্লোর মিলে একটা ফ্লোর বানাইছি। তো ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। জীবন আসলে একটা খুব নির্দিষ্ট জায়গার ভিতরে বন্দী হয়ে আছে, কোনোভাবেই এখান থেকে বেরিয়ে যাচ্তেছি না। হ্যাঁ, সময় লাগবে বের হইতে, চেষ্টা করে যেতেছি সময়ের কিভাবে বের হইতে পারবো। তবে যেভাবে প্রেক্ষাপট পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে, মনে হচ্ছে না সুদিন সামনের দিনেও আসতেছে। গত 16-17 বছর একজনে যেই আকাম করে দিয়ে গেছে, বাংলাদেশের অবস্থা এমনি তো ভাঙচুর। কিন্তু নতুন যারা এখন স্বপ্ন দেখানোর কথা ছিল, তারাও আসলে সেই স্বপ্নটা দেখাইতে পারতেছে না। তারাও তাদের মতো করে দেশটাকে আসলে কিভাবে নোংরামির দিকে নিয়ে যাবে সেটারই মানে একটা প্রক্রিয়া চলতেছে। সেটা প্রত্যেকটা দল এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরও প্রশ্নবিদ্ধের অনেক জায়গা। তারা এক একটা যে কাজ করতেছে সেগুলো আসলে অনেক প্রশ্নের মানে সৃষ্টি করতেছে। হ্যাঁ, কারণ এই 2 দিন আগেই সমকাল নিউজে একটা নিউজ দেখছিলাম যে আসিফ নজরুল স্যার, উনি নাকি শহীদ আহনাফ যে ছেলেটা, তার মাকে বলতেছে যে আপনি বেশি কথা বলেন। উনি আসছিলেন ওনার ছেলের এই হত্যার বিচারের জন্য, তাদের যারা খুন করছে তাদের গ্রেফতারের দাবিতে। কিন্তু আমরা আসলে কিসের স্বর্গে বাস করতেছি জানি না। মানে যে যেভাবে পারতেছে সেভাবে করে এই ব্যাপারগুলোকে নেগলেন্স বা যেভাবেই হোক এগুলোকে ইগনোর করার চেষ্টা করতেছেন। কেন কি কারণ সেটা জানি না। 2 দিন আগে ইলিয়াস ভাই একটা স্ট্যাটাস দিল যে এক আওয়ামী লীগ নেতা শিশির নাকি, তাকে বাঁচানোর জন্য বাংলাদেশের সেনাবাহিনী অফিসাররা কাজ করতেছে। তো আসলে আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসলে কি আশা করি, আর বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে কি উপহার দিচ্ছে? লাস্ট পুরো গত 16-17 বছরে এই জুলাই আগস্টের যেই ঘটনা, সেখানের লাস্টের কয়েকটা দিন বাদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড প্রত্যেকটাই প্রশ্নবিদ্ধ। তারা তাদের প্রশ্নে মানে তাদের যে কর্মকাণ্ড, সেটা দেশপ্রেমের যেই দেশের জন্য যেই জিনিসটা করার দরকার, যে স্ট্যান্ডগুলো নেওয়ার দরকার, সেগুলো তো নেই। তারা চুপ ছিল তাদের মতো করে, এবং তাদের যে বড় বড় অফিসারগুলো ছিল সেগুলো সকল ধরনের সুযোগ সুবিধা থেকে শুরু করে সব কিছুই ভোগ বিলাস করছে। হ্যাঁ, এগুলো আমাদের কোনোটাই অজানা না। কিন্তু আজকে এখনও এসে আমাদেরকে সেম জিনিসগুলো আসলে পোহাইতে হইতেছে। আর আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তারা তো মোটামুটি ল্যাংটা হয়ে গেছে আমাদের সাথে। আমরা আমাদের দেশটাকে কিভাবে তারা অস্থির করবে, প্রত্যেকটা জায়গায় তারা ব্যাপারগুলোকে সংগঠিত করতেছে। ওরা আসলে কি চাইতেছে? আরে ভাই, যুদ্ধ চাইলে যুদ্ধ করেন, যুদ্ধ লাগাই দেন, একটা কিছু করেন। এভাবে করে একটা কি বলে বিশ্রী অবস্থা তৈরি করার তো কোনো মানে নাই। এত যদি গা জ্বলে, এত যদি টেনশন হয় আপনাদের, তাহলে যুদ্ধ লাগাই দেন। আমরা যদি পারি যুদ্ধ করে আমাদের দেশকে বাঁচাবো, নাইলে আবার যুদ্ধে হেরে আপনাদের কাছে ঢুকে যাব। কিন্তু এইভাবে করে যে এই চুদুর বুদুর লাগাই দিয়েছেন, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না আপনাদের থেকে। আপনারা বৃহৎ একটা দেশ, আপনাদের সম্মানটা আপনারা বজায় রাখাটা উচিত। কিন্তু আপনারা যেভাবে উলঙ্গ হয়ে একটা দলের জন্য পুরো একটা দেশের 20 কোটি মানুষকে নেগলেক্ট করে আপনারা আপনাদের মতো করে আমাদেরকে শোষণ করার যে পায়তারা করতেছেন, সেটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ না আর মানে নিতে দিবে না। প্রত্যেকটা বাংলাদেশের মানুষের মনের ভিতরে আপনাদের প্রতি এখন ঘৃণা তৈরি হইতেছে, ঘৃণা সৃষ্টি হচ্ছে আপনাদের জন্য। আপনারা বুঝেন বা না বুঝেন সেটা জানি না, কিন্তু এটাই হাকিকাত, এটাই বাস্তবতা যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন কিন্তু অন্তর থেকে আপনাদেরকে ঘৃণা করে। আপনাদের সাথে কেউই ভালোবাসা নাই। আপনারা যদি আপনাদের কার্যক্রম এভাবেই চলমান রাখেন, তাহলে আপনাদেরকে ভবিষ্যতেও আরও এই ঘৃণার মাত্রা আরও অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, আপনারা এত চুদুর বুদুর না করে যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করেন। আমরা যদি পারি করব আপনাদের সাথে যুদ্ধ, না পারলে আমরা চিন্তা করব আপনাদেরকে কীভাবে হ্যান্ডেল করা যায়। কিন্তু আপনারা এইভাবে যেরকম অর্ধনগ্ন জামা পরে বাংলাদেশকে একবার সাপোর্ট দিচ্ছেন, এখান থেকে কালকে দেখলাম চাঁপাইনবাবগঞ্জে আপনার ওখানে যে বর্ডার, সেখানে ঝামেলা। আপনারা আবার এরপরে পতাকা বৈঠক করে আপনারা আবার আপনাদের জন্য সেই কাজগুলোর জন্য দুঃখ প্রকাশ করছেন। আরে এত দুঃখ প্রকাশ করার তো কিছু নাই। আপনারা কাজ করতেছেন, এগুলো প্ল্যান মাফিক, আবার দুঃখ প্রকাশ কিসে?
হয় সাহস করে বলেন যে হ্যাঁ আমরা তোমাদের দেশ দখল করব, আমরা আমাদের মতো করে তোমাদের দেশকে শাসন করব, নাইলে আপনারা আপনাদের মতো করে আপনাদের দেশকে আগান। আপনাদের দেশে কত রকমের সমস্যা, আপনারা আসছেন বাংলাদেশকে নিয়ে আপনাদের যেই কি বলে চিন্তা সেটা জাহির করার জন্য। আপনাদের দেশের মানুষই আপনাদের দেশে ভাত খাইতে পারতেছে না, আপনাদের দেশের মানুষেরই আপনাদের দেশের সুযোগ সুবিধা তৈরি করতে পারতেছে না, আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে আছেন। আর আমাদের দেশের তো কি কথা বলবো, আমাদের দেশের ভিতরে যে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে যে কিভাবে করে ট্রেন করে রাখছে সেটা আসলে মানে একটা দেশে জন্মগ্রহণ করার পরও কিভাবে একটা দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হয়। ইন্ডিয়ান এই প্রায় প্রোডাক্ট যেগুলো তাদেরকে না দেখলে বিশ্বাস করতাম না। আগে একটা সময় আমলিক বলে গেছে পাকিস্তানি, কিন্তু এখন এসে ইন্ডিয়ানই বলতে হইতেছে, কারণ আসলেই প্রমাণিত হচ্ছে যে ডে বাই ডে আপনারা ইন্ডিয়ার হয়ে কাজ করতেছেন। বাংলাদেশের কিছু মানুষ যারা ইন্ডিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতেছেন, শুধু সাধারণ মানুষের ভিতরে এমন না, কিন্তু অনেক উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও অনেকের মানে বিরুদ্ধে এই ধরনের কথার গুঞ্জন পাওয়া যায়। অনেক দলের নেতার বিরুদ্ধে এই ধরনের মানে ইন্ডিয়ার স্বার্থে কাজ করতেছে সেই ধরনের কি বলে অ্যালিগেশন পাওয়া যায়। কোনোভাবেই আসলে কাম্য নাই ব্যাপারগুলো। আমরা কিসে যে আসি আমরা নিজেরাও চিন্তা করতে পারবো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদেরকে ঘৃণার চোখে দেখে। এখন যারা ইন্ডিয়ার সাথে কাজ করবেন আপনারা, তাদের প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের মানুষ কিন্তু ঘৃণার চোখেই দেখবে এবং তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। তারা একজনের অবস্থা তো দেখছেন, তার পুরো দলটাই ভ্যানিশ হয়ে গেছে গত 5-6 মাস। তাদের প্রত্যেকটা দলের নেতাকর্মী যারা ভালো ছিল তাদেরও এখন আর কিন্তু বাংলাদেশে খুব একটা মূল্যায়ন নেই। ইনফ্যাক্ট তাদেরকেও রাস্তাঘাটে খুব হ্যারাসমেন্ট থেকে শুরু করে অপমানিত থেকে শুরু করে মারধরের শিকার হইতেছে। তো ভবিষ্যৎ দিনেও যদি আপনাদের থেকে এই জিনিসগুলো প্রমাণিত প্রায়, আপনারা যদি আপনাদের কর্মকাণ্ডে সেম জিনিসগুলো তুলে ধরেন, তাহলে ভবিষ্যতেও হয়তো আপনাদেরকেও সেম জিনিসটার ভিতর দিয়ে যাইতে হবে। ইনফ্যাক্ট এর চেয়েও খারাপভাবে যাইতে হবে। ওনাকে হয়তো বা ভালোভাবে সেফ এক্সিট করছেন, কিন্তু আপনারা কিন্তু পার পাবেন না, কোনোভাবেই পার পাবেন না। আর মানুষের পেটে যখন লাথি পড়ে মানুষ কিন্তু কোনো দিকেই চিন্তা করে না। মানুষ চেষ্টা করতেছে, বাংলাদেশের মানুষ, যে নিজেরা পরিশ্রম করে অল্প কিছু খেয়ে পরে বাঁচার জন্য, কিন্তু কন্টিনিউয়াসলি মানুষের পেটে যেভাবে লাথি দেওয়া হচ্ছে, মানুষ ভাবছিল এত কিছুর পরে হয়তো একটা ভালো ফলাফলের দিকে যাবে, কিন্তু কই সেই জিনিস। সেম নতুন সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকারের নামে, তারা এসে তাদের মতো করে প্রত্যেকটা ডিসিশন বাংলাদেশের মানুষের পক্ষে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে, কোনো ধরনের কোনো মতামত নেওয়া নাই। তারা তাদের মতো করে সেগুলো ইমপ্লিমেন্ট করতেছে। ভ্যাটের মাত্রা কি পরিমাণ বাড়াই দিছে, ট্যাক্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনার মূল্যবৃদ্ধি, লাক্সারিয়াস প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি। আপনার ওষুধ, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় জিনিসগুলো ওষুধ, সেগুলোর দাম বাড়তেছে। শাকসবজির দাম একটু কমছে, কিন্তু সেটাকে কম বাড়ানো যাবে না, কারণ ফলন বেশি হলে অটোমেটিকলি জিনিসগুলোর দাম কমে যায়। কিন্তু ইনফ্যাক্ট এবার অনেক কৃষকরাও অনেক মানে শাকসবজিতে ধরা গেছে, কিন্তু এটাও তো কাম্য না কোনোভাবেই। একটা কৃষক কেন সে ফলন উৎপাদন করে সেটা সঠিক ন্যায্য মূল্য পাবে না, তাই না? ব্যাপারটা মানে খুবই হাস্যকর লাগতেছে ডে বাই ডে। হ্যাঁ, একটা সরকার গেছে, আরেকটা সরকার আসবে, সামনে নির্বাচন হবে, যে জিনিসগুলো সংস্কার করার দরকার মূল সংস্কারের জায়গায় সেগুলো করার কোনো নাম নাই। আইন বিভাগে চুদুরবুদুর অবস্থা একটা, ভিতরে প্রচুর মানুষ এখনো নিরপরাধ, যারা জেল খাটতেছে, যারা এখনো শাস্তি পাচ্ছে, কিন্তু তাদেরকে ছাড়ার কোনো কারণ নাই, কোনো উদ্বেগ নাই। ইন্ডিয়ার যেই ষড়যন্ত্রে বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ড হইল, সেখানে যেই মানুষগুলোকে নির্দোষ তাদেরকে শাস্তি দিয়ে বসে আছে, তাদেরকে ছাড়ার কোনো নাম নাই। কোনো একটা রাজনৈতিক নেতাদের তাদের প্রতি কোনো সহানুভূতি নাই, তাদের পরিবারের প্রতি কোনো সহানুভূতি নাই, তাদের পরিবারের সাথে কেউ এখন পর্যন্ত দেখা করে নাই। বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর এতগুলো উপদেষ্টা, তারা কেউ দেখা করে নাই। আসলে বাংলাদেশটার যে কিভাবে মানে নরকে পরিণত করবে সেই প্রক্রিয়ায় মানে চেষ্টা করতেছে মনে হচ্ছে এখন এমনটা। তো এই কারণে মনে করেন বাংলাদেশের ছেলেপেলেরা আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যারা কিছুটা চেষ্টা করছিল যে বাংলাদেশে থাকবে, বাংলাদেশে থেকে বাংলাদেশে কিছু করে বাংলাদেশকে একটু আগাবে, নিজে একটু এগিয়ে যাবে, কিন্তু সেটা কোনোভাবেই মনে হয় না সামনের দিনে পসিবিলিটির দিকে যাচ্ছে বাংলাদেশের। সেই কারণেই ছেলেপেলেরা এখন চেষ্টা করতেছে বাইরের দিকে চলে যাওয়ার, কিন্তু বাইরেও কি চলে যাবে সেটারও সেই মানে খুব একটা সুযোগ সুবিধা এখন পর্যন্ত তৈরি হইলেও সেটা প্রপার না। কারণ যে পরিমাণ দালাল সিন্ডিকেট, যে পরিমাণ মানে কি বলে এটাকে, ভুয়া দালাল যেটাকে বলে, যারা মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, সেই জিনিসগুলোর দিকেও আসলে কোনো নিজে তো আর করার কোনো সুযোগ নাই। এত ইজি তো করতে দেয় নাই বা করে দেয় নাই ব্যাপারগুলোকে যে নিজে অ্যাপ্লাই করে চলে যাবে। তো খুবই হতাশ, বাংলাদেশের মানুষও খুব হতাশ হচ্ছে, নিজেও ডে বাই ডে এগুলো দেখে খুবই হতাশা পাচ্ছি। খুব আপসেট, বাংলাদেশটাকে নিয়ে খুব আপসেট ডে বাই ডে হচ্ছি। কোনোভাবেই এই দেশটাকে যে একটা ভালো দিক যাচ্ছে না, সেটা আসলে কোনোভাবেই কাম্য না। সবাই ভাবছিল যে একটা ভালো
মানে দিকে যাবে, একটা নতুন সূর্য উঠবে, দেশটাকে একটু ভালো দিকে নিয়ে যাবে। ডক্টর ইউনূস স্যার, যিনি এই সরকারের প্রধান হয়েছেন, ওনার মতো একটা ব্যক্তিত্বের মানুষের কাছে দেশ যখন ক্ষমতা হস্তান্তর করছে তখন সবাই ভাবছিল যে হয়তো দেশটা একটা ভালো হাতে পড়ছে, কিন্তু ওনার আশেপাশে যে মানুষগুলো ঢুকে গেছে, কোনোভাবেই আর সেই কাজগুলো করার মতো কোনো প্রক্রিয়া দেখতেছি না প্রপারলি। জানি না কি হবে দেশের, হোক ভালো কিছু হবে, আমি আশাবাদী লোক, আশায় বুকবাদী, কিন্তু কর্মকাণ্ডে সেটা প্রমাণিত হচ্ছে না। তো আমরা বাংলাদেশের মানুষের আসলে কপালটাই খারাপ যে আপনারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার সময় দেশ ভাগ করে নাই, কিন্তু আমরা হওয়ার সময় দেশ ভাগ হয়ে গেছিল, আমরা বাংলাদেশেই জন্মগ্রহণ হইতে হয়েছে। আমরা মানে ভালো আর কোথাও হইতে পারি নাই আর কি। তো সবাই ভালো থাকেন, আর এই দেশটাতে নিজের কপাল নিজে মারেন, কি করবে না, নিজের কপাল নিজে মারা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ হাফিজ।